কতক্ষণের আলোচনা হবে এবং ট্রেজারি বেঞ্চ, বিরোধী বেঞ্চ কত টাইম পাবে, then accordingly we can make the list. লিস্টটা পাঠালে তারপরে টাইম Because time has to be allotted. Then ঠিক আছে, time সবাই আলোচনা করুক না, সবাই যত বেশি আলোচনা করবেন তো ভালো। ভালো তো। আর এর মধ্যে তো কালকে আছে, কালকে লাস্টে চিফ মিনিস্টার। no, whole day today we can discuss on this. আর এবং প্রয়োজনে কালকেও যত বেশি আলোচনা আগামীকালও কালকে তো স্কোপ রয়ে গেল। করা যাবে। সো কতজনের মানে কতজনের করে দেন? কতজন দিতেন জানতে বলুন না। লাস্ট টাইম আমার তো ওই সময়টার কথাই মনে পড়ছে যে 2 জন বা 4 জন প্রতিটি দলের পক্ষ থেকে এইভাবে দেওয়া যাবে, যত সংখ্যা। ঠিক আছে না, 13 জন দিয়েন না, 13 জনের দিয়ে 13 জন দিলাম অনেকক্ষণ চলবে। বাট মোস্ট অফ দেম দে ঠিক ওয়ান্ট আছে। টু স্পিক। মাননীয় আমার মনে হয় স্যার, যারাই আলোচনা করতে চায় তাদের সবাইকে অন্তত এই আলোচনাটাতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। আর সবাই নতুনভাবে আজকে অনেকেই নতুনভাবে এখানে আসে। There is a procedure. Some honorable member given the amendment. If you want the name, so what is the use of the amendment on the governor's speech? So those who have given the amendment, they have to give more time according to the rules. আপনি বলবেন কিভাবে যে অপোজিশন লিডার, না, আপনি অনারেবল অপোজিশন লিডার বলছে Why you যারা are- যারা অ্যামেন্ডমেন্ট দিয়েছে তাদের আলোচনা করতে বলো। Not, অপোজিশন not that. Those who have given the amendment, they have to be given more ঠিক time. আছে, এটা স্পিকার ঠিক করবে। ঠিক আছে, আসলে সবকিছু আলোচনা ভিত্তিতে স্থির হয় তো। গোপাল বাবু আপনি সিনিয়র এক্সপিরিয়েন্স হবে এবং ওনার তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, এক সেকেন্ড অতুল বাবু এক সেকেন্ড, এটা তো নিবেশ বাবু যারা সেটা জিতেন বাবু বলেছিলেন। আরে লিস্টটা দিলে তারপরে টাইম জাগ্রত করবে। সেটা না, ওনাকে তো এক্সপিরিয়েন্স, তারপরে বলতে হচ্ছে অনেক নিউ কামার এসছে হ্যাঁ, সব দলে, সুতরাং তাদের তো সময় পাওয়া বলা উচিত, দিতেই হবে ফ্রম অল পার্টিস। ঠিক আছে, হবে, নিশ্চয়ই হবে। আসুক না, লিস্টে আসুক না। ওকে, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধিবেশনের প্রথম দিন 24 মার্চ 2018 তারিখ ত্রিপুরার মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই ভাষণের উপর মোট 8 জন 48টা সংশোধনী এনেছেন। এটার বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। মাননীয় রাজ্যপালের ভাষণে এই রাজ্যে রাজ্য সরকার কি কি কাজ করছে এর প্রতিফলন এই ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, রাজ্যপালের ভাষণে কিছুটা হলেও ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে একটা মডেল রাজ্য বানানোর জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা এই ভাষণে উল্লেখ রয়েছে। মাননীয় রাজ্যপালের ভাষণে 5 নম্বর প্যারা মধ্যে রাজ্য সরকারের রয়েছে এই সরকারের মূল বিষয় এবং মূল ভাবনা। আমাদের সরকার অবশ্যই ত্রিপুরাকে একটা মডেল রাজ্য বানাতে চায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো রাজ্যপালের ভাষণের মূল বিষয়। আমি প্রথমে বিরোধী দল থেকে যারা যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন, বিশেষ করে ইসলাম উদ্দিন, শৈলেন্দ্রচন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল রায় এবং জিতেন চৌধুরী, তাদের মূল বিষয়টা হলো আসল কথা
সন্ত্রাস হয়েছে ভোটের পরে, এবং ফার্স্ট আওয়ারে এই কথা শুনছিলাম। স্যার, এই রাজ্যের সন্ত্রাসের আমদানি কারো কারা, সন্ত্রাস কি করেছে না করেছে, ওনাদের ধৈর্য থাকলে স্যার শুনবেন। আমার পুরনো বন্ধু যারা স্টেট অপোজিশন বেঞ্চে রয়েছেন এখন, একটু ধৈর্য ধরে শুনতে হবে। 1993 নির্বাচন সন্ত্রাস চরমে, কুপিয়ে 5 কংগ্রেসীকে হত্যা, অপহরণ, গৃহদাহ, কংগ্রেস অফিসে আগুন। আহারে কংগ্রেস, বহু পরিবার গ্রাম ছাড়া, খুন সন্ত্রাস বন্ধ করুন। রাজ্যপালকে যুব সমিতি, কংগ্রেস পার্টির ভাই খুন, সমগ্র রাজ্য জুড়ে নারকীয় সন্ত্রাস অব্যাহত। মেহের আলীদের মতে সব ঠিক হয়। বিজয় উল্লাসের নামে আরো 2 কংগ্রেস যুব সমিতি কর্মী খুন, নারকীয় সন্ত্রাস। সালেমায় যুব সমিতির শীর্ষ নেতা খুন, মিছিল ছেড়ে সিপিএম কর্মীরাই মঙ্গল প্রসাদ দেববর্মাকে বাড়িতে কুপিয়ে হত্যা করেছে সমাচারণ। নারকীয় সন্ত্রাস দমনে রাজ্যপালের কাছে হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস। সন্ত্রাস চলছে 24 ঘন্টায়, রাজ্যের 2 জেলায় আরো 2 কংগ্রেস কর্মী খুন। বিভিন্ন এলাকার সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমতা ফেরার পর ফ্রন্টের মাত্র কদিনে খুনের গতিয়ান 17। পরিস্থিতি ভয়াবহ। 1998 আবার ক্ষমতা এসছেন, রাজনৈতিক খুন, নির্বাচিত সন্ত্রাস চরমে, মারধর, অগ্নিসংযোগের ঘটনায় জনমনের ত্রাস। আজ 48 ঘন্টার সময় বেঁধে দিল কংগ্রেস। সারা রাজ্যের শাসক দলীয় কর্মীদের তাণ্ডব অব্যাহত, জনমনে ত্রাস। রাজনৈতিক সন্ত্রাসের প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু। হায় রে কংগ্রেস, নির্বাচন সন্ত্রাস চলছেই, বয়স হয়েছে না, মেমোরি লস। নির্বাচনী সন্ত্রাসে মান্দায় কমলানগর প্রচন্ড ভীতি। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের सहन का सह्य होना चाहिए। सहन का तो डरिए ना, प्लीज प्लीज। मुख्यमंत्री सर, अरे पॉइंट ऑफ ऑर्डर স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের পুরনো বন্ধু রতন বাবু সব সময় তথ্য দিয়ে কথা বলেন। উনি আমি মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রে শাসক আমি যেটা বলছি, আমার অ্যামেন্ডমেন্ট পিটিশনটা রতন বাবু একসাথে করে দিয়েছি। আমি অ্যামেন্ডমেন্টে রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে আমি যা অ্যামেন্ডমেন্ট এনেছি, ঠিক আছে, এটা কি আছে এটা আগে পরে দেখে বললে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আপনারা বলবো, ঠিক আছে, বলবো। শুনলাম তো, বসুন। স্যার, 1998 এর বেশি না, যে কটা ইলেকশন গেছে সেটা সারা বছর বলবো না, 25-30 বছর বলবো। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রেই শাসক দলের নারকীয় সন্ত্রাস অব্যাহত, আতঙ্ক চরমে। নির্বাচন সন্ধ্যা 24 ঘন্টা নিহত 5 শিক্ষক অপহৃত। আসুন 2003 মহিলাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা, চণ্ডীপুরে খুন, দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না যুবতীরাও। রাজ্যে নির্বাচন সন্ত্রাস, এআইসিসির 3 শীর্ষ নেতা ত্রিপুরা পাঠাচ্ছেন শুনিয়া। 5ম দিনও সন্ত্রাস থামেনি, আক্রান্ত হচ্ছেন বিজেপি প্রার্থীরাও। পরিস্থিতি দেখতে কাল রাজ্যে আসছেন শিবরাজ, কপিল, আহমেদ প্যাটেল, অনেকে এখন নেই। সন্ত্রাসের নৃশংসতা থেকে স্তম্ভিত এআইসিসি নেতারা প্রসঙ্গ তুলবেন লোকসভায়।
সিপিএম এর সন্ত্রাসে চোখ হারানো পশ্চিম ভুবনবনের বিশ্বনাথ ভৌমিকের খোঁজ খবর নিচ্ছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল। আইরে কংগ্রেস কপিল সিবাল শনিবার আম্বেদকর হাসপাতালে। স্যার, পঞ্চবটিতে বিজয় উৎসবের নামে হিংসাশ্রয়ী কার্যকলাপ, 2 জওয়ান সহ আহত 4। রাজ্য পরিস্থিতি উদ্বিগ্ন দিল্লি। কমলপুর নির্বাচনী সন্ত্রাসের চেহারা দেখে স্তম্ভিত কংগ্রেসের নেতারা। সিপিএম এর বিজয় উৎসব করছে আগুন, খুন, দর্শনে। শপথের আগের দিন বিরোধীদের হুমকি, সন্ত্রাস বন্ধ না হলে শুরু হবে প্রতিরোধ। হায়রে কংগ্রেস! নির্বাচন সন্ত্রাসে অগ্নিগর্ভ ধলাই জেলা, উদ্বিগ্ন আইএনপিটি। নির্বাচন সন্ত্রাস বাগমায়, আপনাদেরকে বলছি ওদেরকে। নির্বাচন সন্ত্রাসের বাস্তুচ্যুতের বেড়াতে প্রয়োজনে বিরোধীদের সাহায্য নেবেন মুখ্যমন্ত্রী। নির্বাচন সন্ত্রাস, কমলনগরের দিবালোকে কংগ্রেস নেতাকে কুপিয়ে খুন। নির্বাচন সন্ত্রাসে আহত প্রবীণ কংগ্রেস কর্মী হাসপাতালে মৃত্যু। 2008 কৈলাস শহরের সন্ত্রাস দাবি বিরোধীদের, পাল্টা অভিযোগ বিজিত প্রার্থী। হায়রে কংগ্রেস! নির্বাচন সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের চেহারা নিচ্ছে। নির্বাচন সন্ত্রাস অব্যাহত, প্রতিবাদে মনোমিছিল। রাজ্য জুড়ে লাল সন্ত্রাস অব্যাহত। সন্ত্রাস বিধ্বস্ত কর্মী সমর্থকদের খোঁজ নিতে গ্রাম পাহাড়ে যাচ্ছেন নেতারা। নির্বাচন সন্ত্রাস নিয়ে উত্তপ্ত বিধানসভা। নির্বাচন সন্ত্রাসের দায় সংবাদপত্রের কাঁধে চাপালেন তৎকালীন মুখ্যমন্ত্রী। হায়রে কংগ্রেস! যা যা পত্রিকা তোমরা উঠাও, সন্ধান, দৈনিক, যা যা আছে সব পরিস্থিতি আছে। স্যার, মানিক সব আরে এটাও বুঝা গেছ? প্রথম শুনছে উনি 2013 লাস্ট। আরে ভাই চুপ থাকো তুমি, তোমার সময় তুমি কয় ভাই। নির্বাচন সন্ত্রাসের বিধ্বস্ত সোনামুড়া, কংগ্রেস কর্মী বাড়িতে আগুন, বিদ্যাকে অপদস্থ। সিপিএম চাইলে, এবার অজবিশ্বাস বলছে, সিপিএম চাইলে 24 ঘন্টা সন্ত্রাস দমন সম্ভব। কমলপুর মহকুমায় সন্ত্রাসের বিপন্ন পরিবারের আশ্রয় কংগ্রেস ভবন চত্বরে। যুবরাজনগরে নির্বাচন সন্ত্রাস, কংগ্রেসের বাড়ি ঘরে হামলা, মহিলা নিগ্রহ। নির্বাচন সন্ত্রাস, বিজয় সমাবেশে মানিক বিজনের তর্জা যন্ত্রবান একে একের বিরুদ্ধে বলছে। রাজনৈতিক সন্ত্রাস, মানবাধিকার কমিশন জাতীয় মহিলা সংগঠন। ফ্যাসিস্ট কায়দা সন্ত্রাস, গণতান্ত্রিক ইতিহাসকে কলঙ্কিত করেছে নকুল দাস বলছে। মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র সন্ত্রাস চলছে, পুলিশ দর্শন। এবার আসুন আমাদের বিউটিফুল না 13 লাস্ট প্লিজ। আমি কিছু বলছি, শুধু কিছু ধৈর্য ধরতে একটু। বোমাবাজি, গৃহদাহ, ভীতি প্রদর্শন, উল্লুটপাটের ঘটনায় তাসের সঞ্চার। পশ্চিম নোয়াবাদীতে নিহত অতীশ চৌধুরীর ভস্মিত ঘরের একটা চিত্র সবাইকে পড়ে ছাই করে দিয়েছে। অনেক আছে, এতগুলি বলবো না, বললে আপনাদের প্যাশন চলে যাবে। 2018 সরকার পাল্টালো, নিউমার প্রচুর সন্ত্রাস হওয়ার কথা, প্রচুর। যে ক্যারেক্টার শুরু করেছিল নৃপেন চক্রবর্তী। এই সন্ত্রাসের ঘিতে, আগুনে ঘি দিয়েছে সন্তোষ মোহন দেব। এ রাজ্যের সন্ত্রাসের আমদানিকারক কারা? আপনারা। আজকে এবার 2018 আসলো, ইচ্ছা করলে প্রচুর খুন হতে পারত। বুকে হাত দিয়ে বলুন, রাতারাতি জামা পাল্টি হামলায় মাতল ভক্তরা। কারা করেছে? বিজেপির কেউ না, টুকটাক যা হয়েছে ওই যে জামা পাল্টিয়ে ভক্তরা আশ্রয় নিয়ে হামলা করেছে। তারপরেও সিগনিস্টার সন্ত্রাস দমনে কঠোর পুলিশ, গ্রেপ্তার 35। দিস ইজ কল্ড বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট। সুতরাং
স্যার একটু সন্ত্রাস টুকটাক যে হয়েছে না আমি বলি না, কিন্তু ইতিহাস টানলে কত, আর প্লিজ ভাই আপনি কি কথা বলো 18 করতেছেন, কি করতেছেন এসব? হাজার হাজার কর্মী খুন, ধৈর্য হবে আপনি দক্ষিণ ত্রিপুরায়? সময় আছে? সময় দেবে আমাকে বিধানসভা? দেবে না। আরে না, কতদিন বলবো? স্বপন দাস, দেবল দেব, দ্বিগুণনাথ শর্মা, অতীশ চৌধুরী, নৃপেন্দ্র দেবনাথ, সুজিত গোস্বামী, হারদন দেবনাথ, শ্যামল বর্ধন, মন্টু দাস, ভজন ঘোষ, ভূষণ ঘোষ, কত বলবো? কত বলবো? কত বলবো? চুপচাপ তো 1 বছর সাইলেন্ট থাকা উচিত, চুপচাপ। স্যার আমি তাতে যাচ্ছি না, এবারে টুকটাক যে ঘটনার জন্য দায়ী আইয়া পড়তাছি, চলে আইসি, 2 দল মিলছি, আইয়া লই কেমনে গাড়ি চালাস, কেমনে দোকান খুলবি, রাবার ওখান থাকবো নি, কোনখানে ট্রান্সফার করে দেখবি। অনেক লোক প্লেনে টিকিট করে কাটটা গেছে গা, কাটটা পিস পিস করুন, প্রভোকেশন। এই প্রভোকেশনের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে। বলুন 13 থেকে 17 পর্যন্ত, আরে 25 বছরে যত মানুষ খুন করেছেন, নেই আজকে মানিক বাবু, ভেরি মাচ ইন্টেলিজেন্ট, এখন উনি আরামায় দেয় কাটতে থাকতে চায়, ঝামেলার দরকার নেই বাবারে, পূজালুচি দিতে হইব। উনি ভালো বাংলা চায়, টিপটপ গাড়ি চায়, পূর্ণমূর্তির মর্যাদা চায়, এবং এই ঘরটাতে থাকতে হইব। তো এগুলি ওনার জন্য হয়েছে। স্যার সিরাজ যেতাম না, আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা, আমরা চাই সব স্বাবলম্বী ত্রিপুরা, আমরা চাই এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ, আপনাদের সবাইকে নিয়ে। স্যার যারা সমালোচনা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যারা সমালোচনা করছেন তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই, কারণ যারা আপনার সমালোচনা করছে তারা চেষ্টা করেও আপনার সমান হতে পারছে না, তাই তাদের ঈর্ষা হচ্ছে, তারা আপনার মতো করতে পারেনি, তাদের ঈর্ষা থেকে সমালোচনা করছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইতিবাচক হোক, কারোর সমালোচনার দরকার নেই, অন্যরা যে যাই ভাবো, তুমি তোমার নৈতিকতা থেকে সরবে না, তুমি যা করার করো, এখানে তোমার কর্তব্য শেষ। স্বামীজি বলছেন, দোষ দেখা বড়ই সহজ, গুণ দেখা মহাপুরুষের ধর্ম। স্যার স্বামীজি বলেছেন, পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস, এবং জগতের যা কিছু উন্নতি হয়েছে সব মানুষ করেছে। স্যার বিশ্বাসের শক্তি তো হয়েছে। স্যার যে মানুষকে বিশ্বাস করে না সে নাস্তিক, বিশ্বাস করে না যে এটা আমার কথা নয়, স্বামীজির কথা। স্যার আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসে ভরপুর, এবং উনি এগিয়ে যান, রাজ্যবাসী ওনার সাথে আছে। 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। 51 বছর হয়েছে। বামপন্থীরা কত বছর ছিল? 35 বছর। কংগ্রেস ছিল 5 বছর। কংগ্রেস নিউজিয়েছে 5 বছর। আর 1 বছর ছিল কখনো সিপিএম সিএফডি, কখনো সিপিএম জনতা, আর বাকি 5 বছর বিজেপি আইপিএফটি। স্যার ওনারা এই রাজ্যে এত বছর ক্ষমতায় ছিলেন, এত বছর পর এই ত্রিপুরা রাজ্যে একটি সরকার চাইছে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাতে। অতীতে কোনোদিন কেউ চিন্তা করেনি আত্মনির্ভর ত্রিপুরা বানাতে। স্যার মাননীয় রাজ্যপালের ভাষণে এটাই বারবার বোঝাতে চেয়েছেন, এবং উনি চাইছেন, আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে চাই, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। আপনারা জানেন আমাদের রাজ্যে শচীন সিং, সুকুমার সেনগুপ্ত এবং নিবেন চক্রবর্তী, দশরথ বাবু, আগে অমিয় দেব রায়, এর আগে স্নেহ কুমার চাকমা, আরো বহু নেতৃত্ব বলেছেন আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকতে চাই না, আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা দাও। 1972 পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। বামপন্থীরা 35 বছর চেয়েছে। জানেন কতটুকু বামপন্থীরা এ রাজ্যের জিএসডিপি, যে সম্পদ কত রেখে গেছে এই এত বছর, 35 বছরে 43,716 কোটি। তাদের 35 বছরে আমাদের জন্য রেখে গেছেন 43,716 কোটি টাকা জিএসডিপি। আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে কত? 64,778 কোটি। মানে 5 বছরে
20,000 কোটি। 35 বছরে বললাম যা তা। আজকে 3,000 করে যদি 3,000 কোটি করে টাকা যদি প্রতি বছর রাখতো, আজকে 1,05,000 কোটি রাজ্যের সম্পদ থাকতো। করেনি, রাজ্যের সম্পদ বাড়েনি, ব্যক্তিগত সম্পদ বেড়েছে। আজকে সেই জন্যই আমরা, এবং ওনারা কখনো চাইনি মানুষ স্বাবলম্বী হোক। উনি কখনো চাইনি ওনারা মানুষ, কারণ স্বাবলম্বী যদি হয়ে যায় ওনাদের কাছে যাবে না। কারণ ওনারা ক্ষমতা থাকার জন্য মানুষকে আত্মনির্ভর না করে পরনির্ভর করে রেখেছে। আপনাদের রাজনীতি আত্মনির্ভরতা নয়, আপনাদের রাজনীতি পরনির্ভরতা। আর এত বছর পর একটা সরকার চাইছে স্বাবলম্বী ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর অঙ্গীকার নিয়ে এই সরকার কাজ করছে। আজ উঠছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। যতনি বাগই, যতনি হামক্রাই, যতনি চুপাবুং, কাইসা ত্রিপুরা, গাহাম কোক ত্রিপুরা। ত্রিপুরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন এটা চায়। স্যার, এই যে সবার উন্নয়ন, স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীর সকল সম্পদ যদি এক জায়গায় এনে দেন তাহলেও পর্যাপ্ত হবে না যদি না মানুষকে স্বাবলম্বী করা যায়। স্যার, এই জিনিসটাই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এটা চেষ্টা করছে। মডেল স্টেট মানে আত্মনির্ভর ত্রিপুরা, স্বাবলম্বী ত্রিপুরা, বিকল্প কর্মসংস্থান অর্থাৎ ঘরে ঘরে রোজগার। স্যার, ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, মডেল স্টেট আগে অনেকটা গিয়েছিল গুজরাট, বলতো আজকে ত্রিপুরাকে ধীরে ধীরে সেই জায়গায় যাচ্ছে। ভারতবর্ষের যত রাজ্য আছে সবচেয়ে বেশি আগে যাতে আমরা মডেল স্টেট হতে পারি, আপনাদের ছাড়া কিন্তু আমরা পারবো না, ইম্পসিবল, এটা পারবোই না। সেজন্য আপনাদের সহযোগিতা থাকতে হবে, সবার পার্টিসিপেশন থাকতে হবে। আমরা জানি, এই জন্য আমরা বলছি সবটা প্রয়াস, কারণ পার্টি যার যার, উন্নয়ন সবার। আগে মনে রাখতে হবে প্রতিটি মানুষের অংশগ্রহণ না থাকলে উন্নয়ন যে কোনো সময় মুক্ত করে পড়তে পারে। এটা অতীতে আমরা দেখেছি। বর্তমান রাজ্যে যারা ধনী গরিব রয়েছেন সবাই মনে করছেন একটা আমার রাজ্য, আগে কোনোদিন ভাবতো না। আগে আমার সরকার, এই বছর রাজ্য অনেক দূরে গিয়েছে। আমার সরকার এই 4-5 বছরে রাজ্য অনেক দূরে গিয়েছে। স্বামীজির আদর্শকে বাধ্য করে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। স্বামীজির আদর্শ নীতি ছাড়া কোনো মতে আত্মনির্ভর হওয়া যায় না। আজকে সারা পৃথিবী ওনাকে বলা করছেন। স্যার, আমরা স্বামীজির ভাবধারা অনুপ্রাণিত, বর্তমান সরকার সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলছে। স্যার, রবীন্দ্রনাথ বলেছেন প্রকৃত মানুষ হতে হলে স্বামী বিবেকানন্দের জীবনকে অনুসরণ করতে হবে। নেতাজি সুভাষ বলেছেন দেশপ্রেমে দীক্ষা নিতে হলে স্বামী বিবেকানন্দের আদর্শকে সঠিকভাবে উপলব্ধি অনুসরণ করা প্রয়োজন। মহাত্মা গান্ধী বলেছেন স্বামী বিবেকানন্দ ভারতের যুব সমাজকে স্বনির্ভর হয়ে ওঠার রাস্তা দেখিয়েছেন। ঋষি অরবিন্দ বলেছেন মানুষের জীবন চরিত্র গঠন স্বামীজি ছাড়া আর কেউ বলতে পারেনি। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রকৃত চরিত্র গঠনের মধ্য দিয়ে সমগ্র দিক দিয়ে স্বাধীন স্বনির্ভর করে তুলতে স্বামী ভারতের যুবকদের উৎসাহিত করেছিলেন। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন ভারতবর্ষের সমাজ সংস্কৃতি এবং প্রগতির ধারাকে উপলব্ধি করতে হলে স্বামী বিবেকানন্দের জীবন চর্চা আর তার রচনার মধ্যে দিয়ে করতে হবে। জার্মান চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন ধর্মের মূল আদর্শকে উপলব্ধি ও শিক্ষিত যুবককে এক অভিন্ন উন্নয়নের আদর্শ চালিত করতে পেরেছেন। ফরাসি অপারা সিঙ্গার সেম, আপনারা বিশ্বাস করতে পারেন না পারেন এটা আপনাদের ব্যাপার, বিশ্ব আজ স্বামীজিকে ফলো করছে। সারা পৃথিবী আজকে স্বামী বিবেকানন্দের লাইনে চলছেন। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বামীজির পথে এগোচ্ছেন। স্বামীজি আরো বলছেন প্রথমত যে শিক্ষায় নিজের পায়ে দাঁড়াতে পারা যায় সে হচ্ছে শিক্ষা। স্যার, জিতেন বাবু জনজাতি সম্প্রদায়ের লোক, ইদানিং উপজাতিরা ভাবছে এই গভর্নমেন্ট আসার পরে এটা আমার সরকার। আগে তারা কি ভাবতো, উই আর সেকেন্ড ক্লাস সিটিজেন ইন দি স্টেট। এই যে রিসা করছি, এটাকে জাতীয় স্তরে মান্যতা কে দিয়েছে? দেশের প্রধানমন্ত্রী। এই রিসা আমার সরকার আসার আগে অন্য কোনো অনুপজাতি বা রাজ্যের বাইকে কেউ পড়েছে? সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রিসা চিনিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং আপনি জানেন আমাদের উপজাতি মা বোনেদের বয়ন শিল্পকে, মোস্ট ইম্পর্টেন্ট, ঘরে ঘরে রোজগার, বয়ন শিল্পকে সারা পৃথিবীর মানচিত্রে নিয়ে গেছেন উনি। উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার। একটা লোক স্যার অতীতে একটারও ইন্টেরিয়ারে বসবাস করে
কোন লোক সম্মান পেল না কেন কোনোদিন? আজকে দেশের সবচেয়ে বড় সম্মান পদ্মশ্রী পেয়েছে সত্যরাম রিয়াং কালচারে। আমি গর্বিত। আমি ওনার সাথে রাশিয়া গিয়েছিলাম। স্যার বেনিচন্দ্র জমাতিয়া লিটারেচারে পেয়েছে, টাঙ্গা ডায়লং কালচারে পেয়েছে। আগে কোনোদিন এরকম ভাবে পদ্মশ্রী পেয়েছে স্যার? দেওয়া হতো না। শুধু তাদের কাছে ভোট নাও, তাদের প্রমোট করার দরকার নেই। পদ্মশ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া সোশ্যাল ওয়ার্ক, পদ্মশ্রী এনসি বর্মা পাবলিক অ্যাফেয়ার্স, আজকে সম্মান দেওয়ার চেষ্টা ছিল। আগে গড়িয়ার ছুটি ছিল একদিন, এখন হচ্ছে 2 দিন। আপনারা জানেন ব্লু শরণার্থীদের 27 বছরের সমস্যা 2 বছরের প্রায় সমাধান করে ফেলেছে স্যার। আজকে ওনারা জনজাতির ভাষা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা বিরোধী দলরা তা শুনলে আমি খুশি হব। স্যার উপজাতির মহিলারা পাঁচরা পড়েন। স্যার পাঁচরাটা কিন্তু প্রগরব ভাষা না, এটা হলো রিগনাই। আজকে 25 বছর 35 বছরে রিগনাই হয়ে গেল পাঁচরা। সব উপজাতিদের জনজাতিদের ভাষা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা এই সেই রিগনাকে আপনারা পাঁচরা বানিয়ে দিয়েছেন। তাদের সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছেন। আপনারা চাইছেন তাদের সমাজ শেষ হয়ে যায়, রিগনা থেকে চলে আসলো পাঁচরায়। সেটা 35 বছর। একটু অপেক্ষা করেন, করতে পারবেন বক্তৃতা করে সুবিধা আছে, আরো আছে, ধৈর্য ধরতে। ঠিক আছে, রিগনাইকে বাংলা ভাষায় যারা বাংলাভাষী তারা পাঁচরা বলে। তো রিগনাই পাঁচরা হয়ে গেল, কে বললো স্যার? রিগনাই ছিল স্যার, জিজ্ঞেস করুন যারা কঙ্গরকবাসী আমাদের এখানে। রিগনাই এটার পাঁচরা হয়নি কখনো, আপনি করে দিচ্ছেন। স্যার একটা সমাজকে, একটা সম্প্রদায়কে, একটা জাতিগোষ্ঠীকে তাদের কৃষ্টি ভাষায় ধ্বংস করে দিয়েছেন। আমরা বলছি না 5 বছর সবকিছু করে ফেলেছি, কিন্তু আমরা ধীরে ধীরে চেষ্টা করছি তাদের ভাষা উজ্জীবিত করা। আমরা বর্মুরার নাম হাতায় কতল করেছি, ছোট্ট হতে পারে কথাটা। আমরা গন্ডা ছোড়ার নাম গন্ডা তুইসা করে দিয়েছি। আমরা 18 মোড়ার নাম হাচুক বেরেন করে দিয়েছি। আমরা বলছি না আমরা সবকিছু করতে পারছি, কিন্তু আমাদের চেষ্টা চলছে। স্যার উইদিন 2 ইয়ার্স এমবিবি এয়ারপোর্টের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম করা হলো। সেখানে মূর্তি বসিয়ে দেওয়া হলো। ওনার জন্মদিনকে ছুটি দেওয়া ঘোষণা করা হলো। আগে কোনোদিন কেউ চিন্তা করেনি। আপনারা তো কোনোদিন ওনাকে শ্রদ্ধা জানাননি। আপনারা তো এই দেশে থাকতেই পারতেন না। যে লোকটা আমাদেরকে আশ্রয় দিয়েছেন সেই ভূভাগটা হলো মহারাজা বীর বিক্রম। আমরা কেন শ্রদ্ধা করি জানেন? ভোটের জন্য না। আজকে এই রাজ্যে, এই ত্রিপুরা ভারতে কে দিয়েছে? মহারাজা বীর বিক্রম। কোন অফিসে ফটো নেই, ভারতীয় জনতা পার্টির অফিসে ফটো আছে। শ্রদ্ধা জানাতে হবে। আজকে এখানে বসেছেন কার জন্য? পাকিস্তানের অ্যাসেম্বলি। যদি মহারাজা সে সময় না করতো, মহারাজা ঘোষণা দিয়ে গেছিল 1947 ঘোষণা দিয়ে গেছিল, এখন উনি মরে গেলেন। মরে যাওয়ার পরে কাঞ্চনপ্রভা দেবী, ওনার তখন কিরিট বিক্রম ছোট্ট, অন বিহাফ অব দি কিরিট বিক্রম সই করে দিল। এবং আজকে এখানে আসছে, একবারও চিন্তা করলো না, শুধু ভোটের সময় ভোট চাইবে। এই জন্যই ত্রিপুরা মাতা অধ্যক্ষ ভোটের সময় জামা ঘষে দিয়েছে, কিভাবে জামা ঘষতে হয়। আজকে শুধুমাত্র ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। আজকে যে লোকটা আমাদের আশ্রয় দিয়েছেন ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার দীর্ঘ 35 বছর আপনারা এর যে একটি একলব্য স্কুল হয়েছে কটা? 4টি। আজকে আমাদের 5 বছরে 17টা একলব্য স্কুল, 11টার কাজ চলছে, আরো 6টার কাজ অলরেডি উইদিন 2 মান্থ শুরু হবে। এখানে বিশ্বপতি দেববর্মা জানে সিমনা বিধানসভা কেন্দ্রে একলব্য স্কুলের কাজ চলছে। স্যার আরো 3টা প্রস্তাব রয়েছে এই 17 ছাড়াও, সেটা লেবুঙ্গা, রস্যাবাড়ি, গঙ্গানগর। এই স্কুলগুলি কাদের জন্য? ট্রাইবাল এলাকার ছেলে মেয়েদের জন্য, রেসিডেন্সিয়াল স্কুল। উপজাতিদের সামাজিক সাংস্কৃতিক আর্থিক উন্নয়নের জন্য আমাদের সরকার প্রথম ক্যাবিনেটে 8,802 কোটি টাকা প্রস্তাব পাঠিয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে গ্রহণ করেছে। একদিনই তো আপনাদের মুখে কথা শুনিনি। লেম্বুছড়া 10 একর জায়গায় ট্রাইবাল রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে, এটা 8 কোটি টাকা ব্যয় হয়েছে।
টিডিআরডিসির নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠানো হয়েছে প্রবলের জন্য। জনজাতি অধ্যুষিত পিছিয়ে পড়া 12টা ব্লক ছামনু, মঙ্গিয়াকামি, করব, শিলাছড়ি, রূপাছড়ি, অম্পি, তুলাশিকর, দলদা, দামছড়া, রাজশাবাড়ি, ডম্বরনগর, গঙ্গানগরকে এক্সপ্রেশন ব্লক হিসেবে ঘোষণা দিয়েছে। 32টি বনধন বিকাশ কেন্দ্র উপজাতি এলাকা করেছে। 5 বছরের মধ্যে 2 বছর করোনা, তারপরে আমরা 3 বছরের কাজগুলি করতে পেরেছি। আজকে উপজাতি ছাত্রছাত্রীরা 3টা হোস্টেল কলেজে, একটা ফটিকরায়, একটা ওমেন্স এবং একটা গন্ডাতুই সাথে, সেখানে কলেজে গন্ডাতুই সাথে এই 3টা গার্লস হোস্টেল 2টা, গন্ডাতুই সাথে বয়েজ হোস্টেল করা হয়েছে। উপজাতি উন্নয়নের জন্য 1000 কোটি টাকার জায়গা 2 প্রকল্প মঞ্জুর করা হয়েছে। আজকে জনজাতি সমাজপতিদের 2000 টাকা করে সম্মানিত ভাতা দেওয়া হয়েছে। উপজাতি এলাকার শহরগুলি উন্নয়নের জন্য, এটা আপনারা ভালো বলতে পারবেন, কুমলুং, কাঞ্চনপুর, গন্ডাতুইসা এর জন্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে আগামী 5 বছর উপজাতি এলাকায় 1,86,000 কানি জমিতে রাবার চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে 16,000 কানিতে কাজ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় উপজাতি এলাকার জীবনমান, শিক্ষা, রাস্তা সংযোগ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বলবো এই জন্যই 20টা আসনে আপনাদেরকে একটা আসনও দেয়নি। 20টা আসনে আপনিও সাহস পাননি। কোন এসটি হওয়া সত্ত্বেও এসটি সিটে দাঁড়ানোর মতো আপনার এলএম নাই, আজকে প্রমাণ হয়ে গেছে। আপনি আরেকজন নতুবা তাও টানতে 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 আইসেন। স্যার, আপনারা আমাদের বিজেপি পার্টি বিষয়ে আমি আজকে বলবো, আজকে এখান থেকে গিয়ে আপনারা পার্টির সাথে মিটিং করুন, আপনারা করুন। শুধু ভোট চাইবেন না ভারত প্রদ্যুৎ কিশোরের কাছে, শুধু ভোট চাইতে দেবেন না। ভোট চাইলে উনি কিন্তু লাজে ঘুরে, এটা মাথায় রাখবেন। উনিও ইন্টেলিজেন্ট, স্মার্ট বয়। যাই আজকে যেন ফটো লাগাইবেন, শ্রদ্ধা জানাইবেন, রিসা পড়াই দিবেন, ফুল দেবেন। আজকে যেন আশা করি কথা রাখবেন। স্যার, ভারতকে ভালোবাসেন না। আজকে এই যে বলছি, আজকে এখানে বসতে পারতেন না। ভারতকে ভালোবাসেন না, আপনারা এই দেশে থেকেও পাকিস্তান চীনের সম্পর্ক রাখেন। জিতেন বাবু, দেশকে ভালোবাসুন। সবকিছুর আগে রাষ্ট্রবাদী, ভারতকে শ্রদ্ধা করুন, তারপরে খারেজবাদী হন। খারেজবাদী হতে আপত্তি, খারেজবাদী হয়েছে আপনারা। খারেজবাদী কমিউনিস্ট পার্টি আজকে, আর ওরা হলো মার্ক্সবাদী কংগ্রেস পার্টি। আজকে আপনাদের দুটো পার্টির উত্থান হয়েছে। স্যার, আমি অনুরোধ করব, আজকে দেশ রাজ্য আসছি আজকে ভারত কিন্তু আজকে ভারত ভারত জমিন কা টুকরা নেই। भारत एक जीता जागता राष्ट्रपुरुष है। भारत हिमालय इसका मस्तक है, और गौरीशंकर शिखर है, कश्मीर किरत है, पंजाब और बंगाल 2 विशाल कांधे है, विंध्याचल घाटी है, नर्मदा काटदानी है, पूर्वी और पश्चिम घाट 2 विशाल जांगे है, विंध्याचल घाटी है, पूर्व कन्याकुमारी इसका चरण है, सागर पाट वक्रता है, प्रवास के काले काले मेघ उसके कुंतो केश है, चांद और सूरज उसका आरती उतारती है। ये बंधन का भूमि है, ये अभिनंदन का भूमि है, ये अर्पण का भूमि है, ये तर्पण का भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकर कंकर हमारे लिए शंकर है। ये हम जिएंगे तो इस भारत के लिए, और मरेंगे इस भारत के लिए। और मरने के बाद भी किसी ने गंगा जल में बहते हुए अस्थियों को अपन कान में लगा कर सुनना, तो एक ही आवाज आएगा, भारत माता की जय, भारत माता की। सर यस, देख आइताছি একটু। স্যার, মুখ্যমন্ত্রীকে বলবো এই 5 বছরে যে কাজ করে দিয়েছে, তার অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে রাজ্যের যে কোনো 5 বছর তুলে আনো, কম্পেয়ার করা চলবে না। স্যার, মুখ্যমন্ত্রীকে বলবো, ইফ ইউ বিলিভ
you are right, but still somebody or anyone criticize you, hurt you, shout at you, don't bother. Just remember that in every game only audience makes noise, no players. Be a player, believe in yourself and do the best. আপনার জীবনের সারাটা দেখিয়ে দিন এদেরকে। It is our philosophy and principle that uneducated and poor people are our gods. এটা আমাদের ধারণা, and we have to worship them. It is our social and human dharma. স্যার, আজকে গভর্নর ভাষণ দিয়েছেন। পার ক্যাপিটা ইনকামটা কত? আদানি টাকা, আদানি তাই দেখাইতেছে একটু, আদানি তো আমরা চিন্তা করা লাগতো না, পুঁজি তো দূর, লজ্জাও লাগলো না। আরেকটা তো নাই হই, তাহলে এদিকে বলা লাগে এটারে। স্যার প্লিজ 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 স্যার, মাথা পিছু, এ রাজ্যের মাথা পিছু জিতেন বাবু আপনি ছিলেন না, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, শেষ দিন যাওয়ার সময় পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 17-18-তে 1,444,000 টাকা। আজকে 21 মাসে অর্থ বছরে কত? 1,40,803 টাকা। জাতীয় মাথা পিছু কত? 91,481। পশ্চিমবঙ্গের কত? 1,24,000। আমাদের কত? 1,40,000। দিস ইজ কল্ড পার ক্যাপিটা ইনকাম অফ দি স্টেট। স্যার, গ্রামীণ আবাসন যোজনায় 25 বছরে কটা ঘর এসছে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় বা অন্য যোজনায়, আবাসন যোজনায় এই রাজ্যে কটা ঘর এসছে 25 বছরে? মাত্র 72,000। আর এই বিজেপির এই 3 বছরে 5 বছরে কটা ঘর এসছে? 3,63,000। দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট। আজকে 1,16,000 শৌচালয় সারা রাজ্যে এই 5 বছরে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 24,76,000 মানুষ প্রতি মাসে প্রতিজনে 5 কেজি করে চাল পাচ্ছে। চিন্তা করতে পারেন? এই বেলটা করতেছি, তালটা বাদ দেন, এই দুজনটা অ্যাটাক করে লাভ নেই, যে কোনোটা আমার লাগতো না। আপনাদের বলছি কি করছেন এগুলি? আজকে হর ঘর নলসে জল, মিনিস্টার বসে আছে। I appreciate you. 4,10,000 বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছে। আগে কয় পার্সেন্ট ছিল? 3%। বর্তমানে কত? 59%। ভোট দিত কিন লিগা? ভোট দিত কেন আপনারা? তামসা দেখা, জুটো সে দেখা। আজকে সৌভাগ্য যোজনায় 1,36,232 বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ দেওয়া হয়েছে। আজকে আমাদের ডেপুটি চিফকে আমি অভিনন্দন জানাই। আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 2,79,774 বাড়িতে এলপিজি সিলিন্ডার সহ ফ্রি গ্যাস কানেকশন। ত্রিপুরাতে বিবেশ আসন কটা ছিল? 100টা। এখন কটা? 125টা। পিজি কোর্স কটা আসন ছিল? পিজি কোর্সে 25টা। এখন কটা? 79টা। উন্নয়ন এমনি এমনি মানিক সাহারে ভোট দিচ্ছে না, এমনি এমনি দিচ্ছে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সাবাস 2,44,000 কৃষককে 553 কোটি 16 লক্ষ টাকা কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। এবং কি করেছে এবার গভর্নমেন্ট? ঠিক করেছে 6,000 থেকে 8,000। 6,000 কেন্দ্র দেখ, আমরাও 2,000 দেবো। 39 কোটি টাকা আমরা চাইব। এই যে উন্নয়ন, কৃষকদের হাতে টাকা দাও। আজকে স্বাবলম্বী, আগে অটো পারমিট নিতে পয়সা লাগতো। 5 বছরে 13,827 জনকে স্বাবলম্বী হওয়ার জন্য অটো পারমিট দিছে। মানিকদারে জিগায়েন, ট্রান্সপোর্ট মিনিস্টার ছিল বেড়ার বেড়া। আজকে কতবার চিল্লাইছে, গোপালদাও চিল্লাইছে, ব্রিজবাবু কইছে, আশিসও চিল্লাইছিল, সুদীপ বাবু আমার পাল্টে গেছে। কারণ নিজের 3টা জিততেই হতো, কাম হইতো না, এখানটা জামগা লাগবো। সারা দেশ রাজ্যের মানুষের কথা ভুলে গেলেন গা। সব মূল্যে দান
কিনছে 89,000 কৃষক থেকে। কত টাকা তাদের কাছে পড়ছে? 325 কোটি টাকা। আজকে 10 লক্ষ 3 বছরে 10,08,068 জন কৃষককে ফসল বীমা যোজনা। আগে দিত কত? ফসল বীমা যোজনায় 220 টাকা লাগতো কৃষকদের প্রিমিয়াম। আজকে আমরা বলছি 210 টাকা দিব আমরা, তুমি শুধু 210 টাকা দিবা। আজকে কত লোক বেনিফিট পেয়েছে? 5 বছরের ক্ষতি, আপনাদের সময় 5 বছরের ক্ষতিপূরণ পেয়েছিল 90 লক্ষ টাকা। এখন আমরা দেওয়ার পরে 3 বছরে 20,83,00,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছে, এবং সরকারের জায়গা থেকে আমরা তাদেরকে প্রিমিয়ামের টাকা দিচ্ছি। এবং সার বীজ কৃষকদের 5 বছরে সময় মতো দেওয়ার জন্য 41,85,00,000 টাকা সাবসিডি দিচ্ছে। 32টি কৃষক বন্ধু সেন্টার খোলা হয়েছে, এবং 1,32,917 জন কৃষক সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে 12,72,000 লোকের আয়ুষ্মান কার্ড আছে। 1,76,000 লোক উপকৃত হয়েছে এই 5 বছরে। কত টাকা গেছে সরকারের? 59,24,00,000 টাকা। এবং এই কিষাণ ক্রেডিট কার্ড 4,07,000 লোককে কিষাণ ক্রেডিট দেওয়া হয়েছে, এবং 1,530 কোটি টাকা, 1,530 কোটি টাকা তারা লোন পাইছে। সরকার এই ব্যবস্থা করে দিচ্ছে। আজকে মানুষের শুধু রাজনীতি করছেন, সেলফ হেল্প গ্রুপে কেবল ভোট পাইবেন কেমনে? সেলফ হেল্প গ্রুপ কটা আসলো? 4,140। 5 বছর কটা বানাই নিল? 37,071টা। আগে কতজন মেম্বার ছিল? 39,000। এখন কত মেম্বার? 3,34,000। তাদের কি করছেন? শুধু ভোট চাইতেন। রিভলভিং ফান্ড কত দিছিলেন? 5 বছর 4 কোটি। আমরা দিছি কত? 20,19,00,000। ইনভেস্টমেন্ট ফান্ড কত দিছিলেন? 27,54,00,000। আমরা দিছি কত? 232 কোটি। সরকার লোন পাইয়াছে কত? 4,95,00,000 টাকা লোন পাওয়া দিছিলেন। আমরা ব্যাংক লোন দিছি কত? 520 কোটি। দিস ইজ কল্ড আত্মনির্ভর, দিস ইজ কল্ড স্বাবলম্বী। পরে কোয়েন গর্ভবতী মা, গর্ভবতী ওই অ্যাপ্রিসিয়েট করি এদেরকে। একটা অ্যাপ্রিসিয়েট করছে, গর্ভবতী কি জানি কইছে, একটা আমি ভালো করে দেখছি না, শুনছি গানে। প্রথম মা হতে যাওয়া গর্ভবতী মহিলারা 5,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে। 5 বছরে কতজন পাইছে? 94,675 জন। কত টাকা? 33,68,00,000। সবকা সাথ সবকা বিকাশ। এরম না শুধু কর্মচারী দিব, কর্মচারী পিটিয়ে 12% দেন, আমার আপত্তি নেই। সর্বস্তরে সবকে করেছে। 37,000 সরকারি কর্মচারী অ্যাডক প্রমোশন দিয়েছে। উপজাতিরা এটা কইছি কোথাও আছে ভারতবর্ষে? 2,000 টাকা ভাতা ভারতবর্ষে কোন রাজ্যে আছে? দিস ইজ কল্ড কথা দিলে কথা রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, সারা ভারতবর্ষে কোথাও নাই। যে আইয়ে আরে কি 2,000 টাকা কেমনে ভাতা হয়? এটাই বিজেপি, এটাই নরেন্দ্র মোদী। মোদী হয়তো এটাই স্লোগান। সারা দেশ মোদী মোদী করতেছে, মোদী করতেছে। স্যার রতনবাবু কি করতেছে? এমন তো লেজার দিবেন একটু, আমি ঠিক আছে 7-8 মিনিট শেষ করব। ওকে স্যার, মুখ্যমন্ত্রী অন্তর্দয় শ্রদ্ধাঞ্জলি যোজনা শেষকৃত্যের জন্য ওই যে জন্ম থেকে মৃত্যু, অন্তর্দয় পরিবারকে 2,000 টাকা করে আমরা আর্থিক অনুদান দিচ্ছি। শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে, শুধু বিদ্যালয়, কলেজ না, বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট শিক্ষক নেওয়া হয়েছে কতজন জানেন? 5 বছরে 8,659 জন। একজন টেট টিচার নাই। আর এইটা বাদ দাও, তাদেরটাই আমার যেটা কইতেছি 8,659 জন। এই প্রথম রাজ্যে বিরোধী দল নেতা, মাননীয় বিরোধী দল নেতা এই রাজ্যে প্রথম ককবরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার মুখ্যমন্ত্রী নিয়োগ করেছে 18 জন। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা হিস্ট্রি 18 জন ককবর টিচার। এবং ডিগ্রি কলেজে 74 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল কলেজে 57 জন রেগুলার লেকচারার, ল কলেজে 10 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 86 সনে ল কলেজে ছিল, 15তে 3 জন মাত্র নিছেন, আর 2022 সালে আমরা 10 জন নিছি। এই কথাগুলি বুঝতে হইব। আজকে অন্যান্য চাকরি তো আসবে। স্যার,
বিরোধী দলের জনক সদস্য এক টিভি সাক্ষাৎকারে কইছিলেন এবারে বিধানসভা নির্বাচন একবার শান্তিপূর্ণ হয়েছে। ঠিক আছে, মানুষ শান্তির পক্ষে ভোট দিছে, মানুষ সন্ত্রাসের পক্ষে ভোট দিছে, ভোট দেয়নি। মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে, সন্ত্রাস পক্ষে ভোট দেয়নি। মানুষের শেষ কথা বলবে, ওই ভদ্রলোক বলছে। হ্যাঁ, সত্যি সত্যি রাজ্যের মানুষ শেষ কথা দিয়ে বলেছে, রায় দিয়েছে বিজেপির পক্ষে, উন্নয়নের পক্ষে। ওনাকে সাক্ষাৎকারে বলা হয়েছিল সিপিএম কংগ্রেস কয়টা আসন পাইব, উনি বলছে সিপিএম এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি, they will give me a chance or not. আমাদের রাজ্যের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। The people have decided and they have not given the chance to him. এটা আমার কিছু করার নাই। উনি নরেন্দ্র মোদীজিকেও মানিক সরকারের সমালোচনা করেছেন। মানিক বাবুর কক আমার আপত্তি নাই, মানিক বাবু আরামায়েশে থাকতে চায়। শুনছি, আমি জানি না, আমাদের চিফ মিনিস্টার সিডি দিছে, এই ঘরটাই তাদের লাগে, এই ঘরটাই তাদের লাগে। আমি এখন এই বয়সে কই যাবো হচ্ছে, এরা কইছে, ওনার কইছে নরেন্দ্র মোদীকে সমালোচনা করছেন। কি বলছেন? আমার যে বয়সটা এখন আছে, এটা শুধু 5 বছর পরে কত যুগ হবে, সেটা হলে ইউ কনফাইন ইউরসেলফ ফর ইউর ওন বেনিফিট। প্রধানমন্ত্রী নাকি শুধু নিজকেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ। যদি এরকম হতো তাহলে আপনি জানেন, এবার এই সপ্তাহে বিজেপি, আপনি তো ইংরেজি আপনিও ভালো জানেন, অনিমের বাবু তো জানোই, আমি একটু ইংরেজিতে কাজ না। এই সপ্তাহে বিজেপি, এই সপ্তাহে আমেরিকান জার্নালের নাম হলো ওয়ার্ল্ডস স্ট্রিট জার্নাল। বিজেপি ইজ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট and most popular foreign political party. তো এবং এরকম আমারও তো বয়স কম হয়েছে না, বহুত প্রধানমন্ত্রী সক্ষতা না পাইতে পারি, মুখ্যমন্ত্রী দেশের সক্ষতা আছিল, আমার জীবনের মুখ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি। আজকে ডলার শুনছি আমেরিকা বলে ধমকায় মানছে, ইন্ডিয়ার ধমকাইতে পারে না। আজকাল শ্রীলঙ্কার চীন 12টা বাজে লাইছে, চীন 12টা বাজে লাইছে। আজকে টাকা বিজনেস চলছে, টাকা সেখানে ইন্ডিয়ান কারেন্সি। আজকে রুবেলের সাথে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমেরিকা বলে দিয়েছে না, নো ডলার, স্টপ। এবং একটা একটা ইয়ে আছে, আমেরিকান বিজনেস কেমনে করবে, সেখানে আমরা কম দামে দেশ আনছি, কিন্তু আমাদের টাকার বিষয় 35টা দেশ বলছে আমরা ইন্ডিয়ার সাথে টাকা লেনদেন করব। আজকে ইন্ডিয়ান টাকারও সম্মান বাড়ছে, ডলার আস্তে আস্তে চলে যাচ্ছে, কেউ কাউকে আমরা তোষামত করি না। আজকে সেই ভদ্রলোককে বলছে, পাকিস্তান সরকার আমাদের দেশের সাথে এতটাই বৈরী মনোভাব নিচ্ছে, কিন্তু পাকিস্তানের জনগণ বলছে নরেন্দ্র মোদী যেন 5 বছরের তাদের দেশের দায়িত্ব যেন নরেন্দ্র মোদী নেয়। শ্রীলঙ্কার পর তাদেরও অর্থনৈতিক অবস্থা ভালো, ডলার ছাড়াও ভারতের মুদ্রা চলছে। এই যে জিনিসগুলি, এটা আপনার বুঝতে হবে। একবারও কিন্তু চিন্তা করেন, পরে ইয়ার কথা ভুলে যাবো গিয়া, জিতন বাবুর কথা। এবারে নির্বাচন 2টা পার্টির আবির্ভাব হয়েছে, একটা হলো সিপিএম পার্টি, একটা হলো খাড়গেবাদী সিপিএম কমিউনিস্ট পার্টি খাড়গেবাদী, আরেকটা হলো না
এটা হলো মার্ক্সবাদী কংগ্রেস পার্টি, এই দুইটা দল আমদানি আছে। খালেদাবাদী কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জিতেন চৌধুরী মহোদয় গণনার আগের দিন এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, রেকর্ড ঠিক করে লক্ষ্য, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, বিজেপিও জানেন, শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি একটা আসনও পাবে না। উনি আরো বলছেন, আমি বিজেপির নেতাদের বলছি, আরে 5টা সিটের নাম বলুন না, কোন সিটটা আপনারা জিতবেন? তখন আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি, এত অপশন নেই কারো চ্যালেঞ্জ গ্রহণ করার। স্যার সেখানে উনি আরো বলছেন, যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে বিজেপি জিতবে না এবং আমরা কমফোর্টেবল মেজরিটি পাবো। এটার নাম যদি কমফোর্টেবল মেজরিটি হয়, আই ডোন্ট নো। গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। ত্রিপুরা নির্বাচন সারা দেশকে পথ দেখাবে। আজকে আপনাকেও পথ দেখিয়েছে। আগরতলায় বসে রঙিন স্বপ্ন দেখছেন, এদিকে গ্রাম পাহাড়ে যে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন, খবরটাও রাখেন নাই। কোনারা হোটেলে বইয়া মিটিং করবেন, সেটা হিসাব নাই। রাজনগর একটা আমার ছোট গৃহবধূ কেমন ভাবে 72 সনের পরে ঠান্ডা করে দিল। আজকে সমর চৌধুরীর সাজানো বাগান, মানিক সরকারের ধনপুর নেই, কাকরাবন ভদ্রলোক খুব চিন্তায় থাকে নেই নেই, কই আমরা কই, ঠিক আছে, থ্যাংক ইউ। ভদ্রলোক মজুমদারের চণ্ডীপুর কই আমরা বাবু কই যাচ্ছে, কমলা সাগর কবি দিদিমণি সব কটিতে হেরে কয়েকটা মেলা দিয়ে দিছে, তাও কার দয়া করতাম না। মমসিদ আপনার অরিজিনাল বাড়ি সিকিউর হয়েছে। এই যে জিনিসগুলি এখানে আমরা কেউ বলছে আলবিদা পলিটিক্স, আবার কেউ এখন বলছে আলবিদা ইলেকট্রন পলিটিক্স। কমরেড গোপাল বাবু আছে, কমরেড বিরজিৎ বাবু আছে, আরেকজন কমরেড এখানে, কিন্তু আমার বক্তব্য হল মানুষকে ধ্বংস করার জন্য। কবি কুসুম কুমারী দাস লিখেছে, করেছে খুললাম কল্লা রাস্তার আইয়া পড়ো এখানে। তো বাস্তব চিত্র কংগ্রেস সিপিএম নাই, এই সংখ্যাটা থাকবে না। একটু 4 মিনিট আমি কইতাম না, অনেক কাজ আমি ঠিক আছে, আমি ছেড়ে দেব, ঠিক আছে স্যার। জিতেন বাবু এটা আমি ইন্টেলিজেন্ট আদর, আমি কিন্তু আপনার মতো আপডেটেড নয়, আমাদের শরীর মতো আপডেটেড, অনিমের বহু তার আপডেট, আমি কিন্তু ব্যাকডেটেড লোক, এই জন্য কাগজ পত্র। মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 2018-তে কত ভোট পাইছিল জানেন? এটা ইলেকশন কমিশন, আমার ইলেকশন ডিপার্টমেন্ট আমার কাছে 2018-তে ভোট পাইছিল 9,93,605টা ভোট সিপিএম পাইছিল। এখন কত পাইছে? 6,22,829। কত ভোট কমছে? 3,70,776 ভোট কমে গেছে। খবরই নাই কোন মানুষ হয়ে যেতেছে, একটা লোক থাকবে না। আমি বলে দিলাম লোকসভা বিধানসভাতে আমি জানি না, সব আছে আমাদেরটা। ইয়েস, ভেরি গুড, আই ওয়েলকাম ইউ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
বিজেপি আর একটা মনে রাখেন 3,70,776 ভোট কমছে। আমরা 5 বছর কাজ করেছি, 2 বছর করোনা, 3 আমরা কত পেয়েছি? 10,25,673 ভোট পেয়েছি গত। এবার 9,85,757। কত ভোট কমছে? 39,000। আরে ভাই অনেক এই যে অপপ্রচার আইয়া করতেছি খাইয়া বাবু দৌড়া বাবু, যে অপপ্রচার এটা মজা, এটা এই আনন্দের আছেন, এই আনন্দের আছেন 40টা কিভাবে 51 করতে হয় ওই নয়, মোদি হয়তো এটা আমরা জানি। স্যার তো আপনাদের ভোটে চলে গেছে, অন্যদিকে খবরই নাই, জনজাতি সব চলে গেছে। আরে একটা জন আমরা 20টার মধ্যে 7টা আসন জনজাতি পেয়েছি, 7টা এসসিসি পেয়েছি, একটা লোক গ্রহণ করে না। আরে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আনন্দের আছেন, এই জন্য তো বিরোধী দলের পত্র থাকে নাই, বুঝি তো কি। এবং আইএনডি ম্যান বলছিলাম এই রাজ্যে এই নির্বাচন সাংবাদিকরা বলছিল কি হবে, আমি সেটা জানি না, সিপিএম থার্ড পার্টি। আর এরা তারা কোনো ভোট পাবো কিনা জানি না, আমরা দয়া করে তাহলে দিচ্ছেন, এরা আনন্দ আছে, যদিও মনে প্রাণ আপনাদের গ্রহণ করে না। যাই হোক স্যার, হ্যাঁ আটকে দিব, ঠিক আছে স্যার। এখানে এগ্রিকালচার হর্টিকালচার মিনিস্টার আছে, একবারও রাজ্যকে প্রমোট করলেন না। বেল ছিলেন বেল, এটাকে কি কয় উড আপেল, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয় কেমনে কোনোদিন চিন্তা করছেন না। উড আপেল এর নাম বেল, 1,799 মেট্রিক টন বহির দেশে গেছে, 235 মেট্রিক টন টামারিন তেঁতুল বহির দেশে পাঠিয়েছে, 19 মেট্রিক টন পান পাতা বহির দেশে গেছে, 600 মেট্রিক টন জিঞ্জার আদা করে তো আমার ডর লাগে ভাই, এটা বহির দেশে পাঠিয়েছে, 10,087 মেট্রিক টন পাইনাপেল আমার বহির রাজ্যে এবং বহির দেশে গেছে, এবং কাতার, দুবাই, বাংলাদেশ। জ্যাকফ্রুট 5 মেট্রিক টন বহির দেশে গেছে, 7 মেট্রিক টন সাতকারা, এক মডেল লেবু, এটা বহির দেশে গেছে। 18, 19 থেকে 22-23 এই অর্থ বছরে 12,754 মেট্রিক টন এই কৃষিজাত দ্রব্য এতে বাইরে পাঠাইছে এবং টাকা আছে রাজ্যের পোশাকের, রাজ্যের এই রাজ্যে 18 কোটি টাকা। আর আপনাদের 5 বছরে কত? 17,60,000 করবেন আপনারা। এই সরকারের সব কাছে সবকিছু মিলে পারুন না আমরা এখন তোমার আইএম বড় কথা বলেন। ট্রিপল আইটি আমার মনে আছে আপনাদের সময় আসছিল কি, না না এটা লাগবে না, এটা লাগবে না, ট্রিপল আইটি আমরা শিক্ষিত যোগ্য, আমরা ট্রিপল আইটি স্থাপন করেছি, আমরা লক্ষ্য স্কিম চালু করেছি এবং আইএস, আইপিএস, আইআরএস, আইএস পরীক্ষার জন্য তৈরি করে দিয়েছি। আমাদের এই পয়সা পাইয়া শতাব্দী মজুমদার তেলিয়ামুড়া আইএস হয়েছে। আমরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি করছি, প্রথম বর্ষে 90 জন, এবং সারা দেশের মধ্যে এটা থার্ড। আমরা ইংলিশ মিডিয়াম কলেজ করছি সরকারিভাবে, কোনোদিন করতে পারি না। আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা চালু করছি, পিপিপি অর্ডার জেনেরাতে ল কলেজ করছি, ওল্ড আগরতলা পানিসাগরে গভর্নমেন্ট ল কলেজ, 11টা ডিগ্রি কলেজে ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট করছি, 6টি কলেজে বাংলা ইংরেজিতে মাস্টার ডিগ্রি কোর্স চালু করছি, যাতে দূরের থেকে কৈলাসহরের ছেলেরা যে ত্রিপুরা ইউনিভার্সিটি না আইন। আমরা টিএটের 4টা বিষয়ে এমটেক কোর্স চালু করছি। আমরা এমবিবিতে কেমিস্ট্রি এন্ড বিবিএমসিতে কমার্স ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি চালু করছি। আমরা টিএটিতে ড্রোন সেন্টার চালু করছি। আমরা দক্ষিণ ত্রিপুরা সবসময় ইউনিভার্সিটি আগরতলা 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 সাবরুমে বেসরকারি বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, হ্যাঁ বাদ দিছে, আমি খুশি। ইয়েস
আরেকটা দপ্তর আরো লেখা, এদের কষ্ট থাকে না, আপনারা দিব। আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য উত্তর ত্রিপুরার ধর্মনগরের মহকুমার তিলক হইতে আমরা সেটা আইআর ইউনিভার্সিটি এর ওয়াইদিয়েছি, কালকা বিলটা এখানে পাস হইব। আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য টেকনো গ্রুপকে এর ওয়াই দিয়েছি, এটাও বিধানসভা বিল এসেছে। ইউজিসি বেতনক্রম চালু করছে, এনসিআরটি পাঠ্যক্রম জীবনে করলেন না, কারণ কোয়ালিটি হিসেবে না, আমরা চালু করছি। 255টা বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স, ওই যে স্বামী বিবেকানন্দ বলছে বৃত্তিমূলক শিক্ষা, সুপার 30 স্কিম চালু করছি। বহু ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে রাজ্য সরকারের অর্থে। 118টা বিদ্যালয়ে প্রাক প্রাইমারি, অর্থাৎ 8 বছরের আগে ছেলে মেয়েদের ব্রেইন ডেভেলপ হয়ে যায়। একদম প্রি প্রাইমারি আগে কটা করছেন? 9টা। 5 বছরের কটা? 118টা। নবম ষষ্ঠ শ্রেণীতে অঙ্ক এবং গণিতে, বিজ্ঞান এবং গণিতে মেধা অন্বেষণ পরীক্ষা চালু করছে। বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ, একটা জীবনের ছেলে থেকে যাও তার 1 বছর চলে না যায়, আমরা বেসিক ম্যাথ স্ট্যান্ডার্ড ম্যাথ, অর্থাৎ যাতে যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়বো সে স্ট্যান্ডার্ড ম্যাথ পড়ো, যে আর্টস পড়বো তার বেসিক ম্যাথ, যাতে পোলাপানের স্ট্যান্ডার্ড ভালো হয়। আমরা 100 বিদ্যার্থী আমরা এটা করছেন যখন উত্তর দেওয়ার সময় দিব। আমরা বছর বছর একটা জীবনের ছেলে থেকে যেন 1 বছর নষ্ট না হওয়া যায়, উইদিন 2 মাস তাকে তৈরি করে দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। 4টা ডায়েট কলেজ ছিল এই 5 বছরে, এত বছরে 4টা ডায়েট কলেজ, 5 বছরে আরো 4টা ডায়েট কলেজ, 8টা ডিস্ট্রিক্টে 8টা। কোনদিন করতে পারলেন না কেন? 4টা বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট চালু করেছে, আগে ছিল না। যদি কোনো মানে এই ধরনের মহামারী আসে, পোলাপানের যেন ঘরে বসে ছেলে মেয়েরা যেন দেখতে পারে, সেই জন্য বন্দে ত্রিপুরা নামে একটা 24 জন শিক্ষা বিষয় ইলেকট্রনিক চালু করছি। এবং আমরা স্যার আমরা জানলে খুশি হবেন, একটা জিনিস আছে, এটাকে বলে পিজিআই, পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স। কোন রাজ্যে কোন জায়গায় কোন অবস্থা আছে সেটা 17-18তে গ্রেড 5 ছেলে আমাদের করে যাচ্ছে, তাদের সময় 643 নম্বর নম্বর পাইছিলাম। 18-19-এ গ্রেড 3 727, 19-20-তে গ্রেড 1 68। দিস ইজ কল্ড বিজেপি অ্যাগ্রেটিভ গভর্নমেন্ট। আর কমনি তা এবার আমরা বলছি মোদী যে কথা বলছেন যে পৃথিবী জুড়ে আমেরিকান ডলার, আপনারা তো স্মার্ট, ওই অবশ্য আমি আমার এত স্মার্ট না, পোলাতে এসে যারা স্মার্ট আমাদের মতো। পৃথিবী জুড়ে আমেরিকান ডলার একাধিপত্য শুরু হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে ইন্ডিয়ান কারেন্সি স্টার্ট নতুন শুরু হয়ে গেছে। বিশ্বগুরুর আসনে বসাবে, যেখানে আপনার বন্ধু ছোট ভাই ভাতিজা বলতে বলেন নরেন্দ্র মোদীকে সমালোচনা করে, কই নিয়ে গেছে দেশটাকে? চিন্তা করতে পারেন, আদানি আদানি আদালতি থেকে দেবেন আপনারা স্যার। আজকে রুপির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় পৌঁছেছে, বিশ্বের 35টা দেশ ডলারের পরিবর্তে ভারতের রুপি দিয়ে বিজনেস করতে চায়। আমরা সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে হয়। সুইফট সিস্টেম যেটা বলছিলাম, এটা ওইখানে যে দেশ ডলারে করতে হলে আমেরিকা সুইফট একটা সিস্টেম আছে, সেখানে সবাই অ্যাকাউন্ট করতে হয়। যদি আমি বাংলাদেশের সাথে বিজনেস করি, আমার বলবো যে ইন্ডিয়ান এখান থেকে আমাদের রাজ্য দেশ থেকে ওখানে বলে দেবে এই অ্যাকাউন্টে এত টাকা চলে যায়। এই আজকে সেটা ইন্ডিয়া কিন্তু সেটা থাকে না। ইন্ডিয়া ডাইরেক্ট সব ব্যবসা শুরু করে দিয়েছে, শ্রীলঙ্কাতে 35টা দেশ আসছে। আরেকটা জিনিস বলেন, ডিজিটাল লেনদেন। এই যে বলছে বয়স হলে বয়স করছে, আপনার বয়স উঠল, ডিজিটাল লেনদেনের 52% ইউপিআই, মানে মোবাইলে। 21-22 অর্থনীতি ভারতের মোট 8,840 কোটি ডিজিটাল লেনদেন, 52%, যার মধ্যে মূল হচ্ছে 126 লক্ষ কোটি ইউপিআই এর মাধ্যমে। অর্থাৎ মোবাইল কিন দিলে ব্যাংকে টাকা দেবো, টাকা উঠে করতে পারবো, এই সিস্টেম। এবং এই করোনার সময় ভারতের মধ্যে মোট 25.5 বিলিয়ন রিয়েল টাইম পেমেন্ট ট্রানজাকশন, 2,550 কোটি ট্রানজাকশন। এরপরে চীন আমাদের আগে না, 15.7, সাউথ কোরিয়া 6 বিলিয়ন, এবং থাইল্যান্ড 5.2 বিলিয়ন, এবং এই ইউকে 2.8। অর্থাৎ আমরা আমাদের দেশ আজকে এই ডিজিটাল লেনদেনে অনেক এগিয়ে।
এবং গুগল, আমরা চিনবেন ভালো, আমি তা কম বুঝি, এই গুগল বলছে, আমেরিকান কোম্পানি বলছে না আমরা ইউপি, গুগল আমেরিকান বলছে তোমরা কেন এটা মধ্যে ঢুকছো ইউপিআর মধ্যে, বলছে ইন্ডিয়ান এই সিস্টেমের মধ্যে ডেমোক্রেসি আছে, 2 টাকা থেকে 2 লক্ষ টাকা 2 কোটি টাকা লেনদেন হবে, কোনো কমিশন দেবে না, ওরা কমিশন দিচ্ছে, আজকে সে জায়গায় চলে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু মাননীয় শুধু খবর রাখেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরু আসনে বসতে যাবে 81 প্যারা এবং 5 নম্বর প্যারায় দুটো ফলো রাখবেন। এই ভাষণে, রাজ্যপালের ভাষণে এই জিনিসগুলি আছে। আমি অনুরোধ করব আজকে যারা ভুল করছেন নতুবা আগামী দিনে মুশকিলে পড়ছে, আমি তো আগামী দিনে আসতে নাও পারি, আমারও বয়স হচ্ছে, ইয়াং জেনারেশন ওয়েলকাম। এই যে আছেন বাস্তবের মাটিতে দেখবেন কমিউনিস্টের ধ্যান ধারণা মানুষ গ্রহণ করে না, এখন ট্রাইবেল ছেলে মেয়েরা স্মার্ট হয়ে গেছে। আগে এসব বস্তা পাওয়া পুরোনো কথা কথন ঘুরে ঘুরে কুয়ার মধ্যে থাকতেন, কুয়ার ব্যাং আমি বলবো না, কিন্তু এই জায়গায় চলে গেছে। গোপাল বাবু, বিশ বাবুকে আমি রেসপেক্ট করি, গেছেন জিততে বলছেন, সঙ্গে ছাড়ে দরকার নেই। এদের সাথে যারা থাকবো আমরা জেলে ঢুকেছে মনে রাখতে, এরা এত হীনমন্যত মানুষ, চিন্তা করতে হবে। আমি অনুরোধ করবো সবাই মিলে একটু গুড ক্যাশন দেখেছিল সেদিন বাবু বলছে যে আমাদের বললো তো আমরা সর্বসম্মতিক্রমে স্পিকার বানাই, ভালো, এটা আমাদের হইতে পারে, অ্যাপিল যদিও করছি, কিন্তু অ্যাপিলের ঢংটা অন্যরকম হওয়া উচিত ছিল। আমি অনুরোধ করবো সবাই মিলে আমরা এক ত্রিপুরা চেষ্টা করে বানাবো। এই রাজ্যে আমরা যাবেন, আপনাদের কোন রকম অসুবিধা মুখ্যমন্ত্রীর কাছে যেতে অসুবিধা হলে অন্যান্য মন্ত্রী আছে তাদের কাছে বলবেন, এতে লজ্জা কিছু নেই। আপনারা বলবেন অল টাইম, যেমন কালকে আমাদের অপোজিশন লিডার বলছিল একটা বিষয়, আমি বলছি এটা চিঠি দিয়ে রাখেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিশ্চয় কনসিডার করবে, ডেমোক্রেটিক, একথা নিশ্চিত থাকে। এটা মানিক বাবু না, মানে মানিক সরকার না, এটা মানিক শাহ। এর আগে আরো কয়েকটা জিনিস আছে, প্রফেসর ডাক্তার মানিক শাহ। তো সুতরাং অনুরোধ করবো, এবং অযথা আজকে এখানে কথা বলার উদ্দেশ্য হলো ডেমোক্রেটিক প্রসেসে এটা বলতে হয়, আমি বলেছি, কিন্তু আমি জানি অ্যামেন্ডমেন্ট এনেছেন, অ্যামেন্ডমেন্ট গ্রহণ হবে না, আপনারাও জানেন এটা হবে না। সুতরাং আলোচনা করব, কিন্তু আলোচনাটা যাতে গ্রহণ করতে পারে যেসব জিনিস সেগুলো নিতে থাকে। আর আমি অনুরোধ করবো সবাই মিলে, আরেকটা হাউস রয়েছে, চলুক রাত 12টা পর্যন্ত আলোচনা, কে না করবে, সবাইকে আমি বলবো আমরা যেন একটা নতুন জিনিস, আমি দেখেছি আমাদের ক্যাবিনেট মিটিং এ মুখ্যমন্ত্রী একটা নতুন জিনিসের সারা ভারতবর্ষে ক্যাবিনেট আছে, আমরা কেন একটু অন্য ধরনের হবো না, আমরা কেন ব্যতিক্রম হবো না, আমরা সারা দেশকে দেখিয়ে দিতে অসুবিধা কি। সেরকম এই বিধানসভা আপনাদের ইয়াং বয়েজ এসছে, অল আর এডুকেটেড, আমি না ব্যাংকেড, কিন্তু আপনারা কিছু পজিটিভ কথা। আর একটা জিনিস, পজিটিভ থাকুন, পজিটিভ না থাকলে কি হবে জানেন নেই, আমি একটু বলছি আপনাদেরকে, পজিটিভ না থাকলে কি হবে। মহাকাশ বিজ্ঞানী বলছে ঘর থেকে বেরিয়ে আসুন, এ আকাশের দিকে তাকান, দেখবেন মনের প্রসারতা বাড়বে। নেগেটিভ ছেড়ে দিন, আপনারা এতদিন নেগেটিভলি আপনাকে বলছি না, এই ব্যাংক না, আপনাদের পুরো টিম নিতে হবে, আপনার নতুন চিন্তাধারা নিয়ে এসেছেন, নেগেটিভ। আজকে নেগেটিভ যারা করতে না কি করতো, আরো তো শহরে বেরিয়েছে ছেলেকে নিয়ে, একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে, ওনারা এতদিন বলতো বাবা তুই যদি ভালো করে লেখাপড়া না করস তাদের মতো, এটা নেগেটিভ। আমরা কি বলি, বাবা তুই যদি ভালো করে লেখাপড়া না করস, ভালো করে পড়া কর, যদি ভালো করে লেখাপড়া করস তাহলে তাদের জন্য কিছু করতে পারবে। দিস ইজ পজিটিভ। এই পজিটিভ কথা বলবো এবং সবাই পজিটিভ থাকবে, না বলে অসুবিধা নাই। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা প্রয়াস, আপনাদের পার্টিসিপেশন দরকার। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমি অনুরোধ করবো সবাই সমর্থন করবেন গভর্নরের ভাষণকে। ধন্যবাদ, নমস্কার।
আমাদের হাতে 15 মিনিট সময় আছে। আমি একজনকে বলার সুযোগ দিচ্ছি, আমাদের যে উজ্জ্বল সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, আপনি রাজ্যপাল ভাষণ রাখবেন, বক্তব্য রাখবেন। 15 মিনিট সময় আছে। নমস্কার মাননীয় অধ্যক্ষ সাহেব, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে 24 তারিখ মাননীয় রাজ্যপাল কর্তৃক যে ভাষণ দিয়েছেন রাজ্যের প্রতিনিধি, তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। আমি ত্রিপুরা বিধানসভায় নতুন সদস্য, সুতরাং আমার অনভিজ্ঞতার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে রাজ্যপালের ভাষণে আমাদের সার্বিকভাবে ত্রিপুরা সমস্ত দিক এখানে উল্লেখ হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে গত 5 বছরে যে উন্নয়ন, এটা একটা অন্যরকম মাত্রা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নিয়ে এসছে। আপনারা জানেন আমি এমন একটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে এসেছি যেটা 78 সাল থেকে 18 পর্যন্ত একটানা সিপিআইএম এর সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন। আমার শিক্ষক শ্রদ্ধেয় কেশববাবু থেকে শুরু করে পরবর্তী সময় রতনবাবু, উনি প্রথমবারে মন্ত্রী, দ্বিতীয়বারে এমএলএ। আমি সারা রাজ্যের কথা আমি বলতে পারবো না, তো আমি আমার কার্যক্রম বিধানসভা 78 থেকে 18 এবং পরবর্তী সময় 18 থেকে 2023 অর্থাৎ এই বিধানসভা নির্বাচনের পূর্ব পর্যন্ত কাকরাবন বিধানসভা যে যে কাজ হয়েছে আর যা আগের অবস্থা ছিল আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করি। শ্রদ্ধেয় জিতেন বাবু বিরোধী ফ্রান্সের যিনি দলনেতা, উনি এখানে কিছু প্রশ্ন রেখেছেন, আমি সব সময় করার চেষ্টা করছি। সারা ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস নিয়ে তিনি বলেছেন 1 নম্বরে সন্ত্রাসের আতঙ্ক আমি সারা রাজ্যের কথা বলবো না, আমার অভিযোগ নেই। তো কাকরাবনে যেগুলো সন্ত্রাস হয়েছে, তারিখ চলছিল বিচার চলছিল, সেখানে আমি অসুস্থ ছিলাম, আমি জানি। তো তারা চেষ্টা করছেন, পরবর্তী সময় দূর থেকে কিছু পুলিশ আসার পর আমি প্রাণে ছিলাম। ওনারা বলছেন যে এখন রাজ্যে সন্ত্রাস চলছে। যখন পারিনি ছিলাম 1992 সালের 10 অক্টোবরে পরে 1 বছর তারপরে আমি রাজনীতি করিনি। 2017 সালের 15 জুন পূর্বতন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি ওনার হাত ধরে আমি রাজ্য মন্ত্রী আসি। 18 সালে নির্বাচন আমি থেকে দাঁড়িয়েছিলাম। যারা আজকে সন্ত্রাসের কথা বলছেন, সেদিন 18 বছরের মধ্যে আমরা বিস্তারিত যেতে পারিনি। কাকরাবনের অধিবাসী হওয়া সত্ত্বেও আমরা বিদেশি, আমরা এক মুহূর্তে অনুমতি যেতে পারিনি। আপনাদের স্মরণ থাকবে আমাদের রানীর একটা জায়গা আছে যেটাকে লোকাল মান মহিলা অর্থাৎ 39 নম্বর বুথ, সেদিন মায়েরা রক্ষা পানি লক্ষ্য করে আক্রমণ করেছিল। আপনাদের মনে থাকবে আমাদের চিকিৎসা সংস্থা পঞ্চায়েতে এডিসি ফাইল মাসে কোনো এগুলো তার বিচার হয়নি। আপনাদের মনে থাকবে 1992 সাল এডিসি নির্বাচন কংগ্রেস করার অপরাধ মূল্য গোপাল রাত 8টার সময় ডিজির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। আপনাদের মনে থাকবে 88 সাল অজিত বাবুর সভা, মির্জার সভা হয়েছে, সভার পর শুরু হয়ে গেল কাণ্ড। বিশ্বনাথ গুপ্ত নামে পঞ্চায়েত সেক্রেটারি খুলনা থেকে এসেছেন, রাস্তার অবস্থার মধ্যে পড়ে আছেন নবল সরকার আক্রমণে। তারা আজকে বলছেন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস, নির্বাচন উত্তর সন্ত্রাস। আপনাদের মনে থাকবে বাজার থেকে বাড়ি ফিরছেন রঞ্জিত ঘোষ, অপরাধ কংগ্রেস করে খুন হয়ে গেল, রাস্তায় লুকিয়ে আছেন। আপনাদের মনে থাকবে দীপেন্দ্র বিশ্বাস, আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আপনাদের মনে থাকবে চিশি প্রসাদ, সাবরমের অধিবাসী তুলনায় আরো বাগান, সেখানে এসে গণপিতা হত্যা করা হলো। আপনাদের মনে থাকবে সারা ত্রিপুরা রাজ্যের কথা আমি বলবো এই কারণে, কারণ আমার পূর্বে তিনি সারা রাজ্যের সমস্ত ঘটনা বলেছেন। সুতরাং 18 নির্বাচনের পরে কাকরাবন বিধানসভা এক তো রাজনৈতিক সন্ত্রাস হয়নি, খুন হয়নি। কেন?
সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা যায় না। এটা ভারতীয় জনতা পার্টি শিখিয়েছেন এবং সেই দলের একজন কর্মী হিসাবে যখন বিধানসভা এবার এসে বিধানসভা আপনারা ক্ষমতার মদত টাকা আপনারা তিনজন দিয়েছেন। মনে রাখবেন আমাদের যিনি পরাজিত হয়েছেন রতনবাবু নির্বাচনে যে পুলিশকে ব্যবহার করে তুলামুলাতে আমাদের মা সহ 8 জনকে রক্ষাক্ত করেছেন। তিনি ক্ষমতা দেখেছেন আমি এমএলএ কারণ একটা বুদ্ধিমূর্ত তৈরি করতে চেয়েছিলেন।